নীল দিগন্তের নিচে যেখানে আভিজাত্যের অট্টালিকাগুলো আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে, তার ঠিক কয়েক কদম দূরেই ধুলোবালি মাখা এক অন্ধকার গলিপথ। এক শহরেই যেন বাস করে দুটি আলাদা গ্রহ। একদিকে বিত্তের ঝঞ্ঝানি আর ক্ষমতার দম্ভ, অন্যদিকে ভাঙাচোরা ঘরের কোণে ধুঁকতে থাকা দীর্ঘশ্বাস। নিয়তির এক অদ্ভুত পরিহাসে এই দুই মেরুর দুটি প্রাণ যখন মুখোমুখি হয়, তখন সৃষ্টি হয় এমন এক আখ্যান যা পাথরকেও কাটিয়ে দেয়। এটি কেবল এক ধনী কন্যা আর রিক্ত যুবকের প্রেমের কাহিনী নয়, এটি হলো দম্ভের আগুনে পুড়ে ছাই হওয়া এক হৃদয়ের আর্তনাদ এবং নিঃস্বার্থ ভালোবাসার এক চরম আত্মত্যাগের উপাখ্যান, যা সময়ের স্রোতেও মলিন হয় না। এই মর্মস্পর্শী কাহিনীটি বন্দরনগরী চট্টগ্রামের এক ঘিঞ্জি এলাকার, যেখানে একদিকে বড় বড় ব্যবসায়ীদের বিলাসিতা আর অন্যদিকে ছোট ছোট খুপড়ি ঘরে থাকা সাধারণ মানুষগুলো তাদের ভাগ্যের সাথে প্রতি মুহূর্তে সংগ্রাম করে টিকে থাকে। আর সেই গলিগুলোর মধ্যেই এক জীর্ণ ঘরে বাস করত রাহাত। সে খুব বেশি পড়াশোনা করার সুযোগ পায়নি এবং তার পাশে দাঁড়ানোর মতো কোনো বড় শক্তি বা আশ্রয়ও ছিল না। রাহাতের পুরো জগৎ ছিল তার শয্যাশায়ী মাকে ঘিরে, যিনি গত কয়েক বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। রাহাত সূর্য ওঠার সাথে সাথেই কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। কখনো বড় বাজারের আড়তে ভারী বস্তা বইত, কখনো ফুটপাতের দোকানে দিনমজুরি করত এবং সারাদিন হাড়ভাঙা খাটুনির পর সন্ধ্যায় যে সামান্য টাকা সে মজুরি হিসেবে পেত, তা দিয়ে নিজের ক্ষুধা না মিটিয়ে সরাসরি মায়ের জন্য ওষুধ কিনতে দৌড়াত। নিজের আরাম আয়েশের কথা সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি, কারণ তার কাছে তার মাই ছিল পুরো অস্তিত্বের শেষ ঠিকানা। রাহাতের বিবর্ণ জীবনে আনন্দের কোনো নামগন্ধ না থাকলেও চলে, তবুও তার ক্লান্ত মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করত। সে বিশ্বাস করত, যদি সে তার কঠোর পরিশ্রম দিয়ে কোনোভাবে তার মাকে সুস্থ করে তুলতে পারে, তবেই তার এই পৃথিবীতে আসা সার্থক হবে। কিন্তু নিষ্ঠুর নিয়তি সবসময় পরিশ্রমী মানুষের পক্ষ নেয় না, আর রাহাতের ললাটেও হয়তো এমন এক করুণ পরিণতি লেখা ছিল, যা তাকে ভেতর থেকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই একই শহরের এক অভিজাত বনানী এলাকায় বাস করত ফারিয়া। সে ছিল এক শীর্ষ ধনাঢ্য পরিবারের একমাত্র আদুরে কন্যা, যার ইশারায় সব কিছু হাতের নাগালে চলে আসত। বিশাল অট্টালিকা, দামি গাড়ির বহর আর একঝাঁক পরিচারক সবই ছিল তার হাতের মুঠোয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার কাছে সেই অমূল্য সম্পদটি ছিল না, যার রাহাতের মতো এক রিক্ত যুবকের হৃদয়ে ছিল, একটি নিখাদ ও খাঁটি আপন অনুভূতি। ফারিয়ার বাবা মির্জা সায়েম ছিলেন শহরের এক প্রভাবশালী শিল্পপতি, এবং তার কাছে সবকিছুর ঊর্ধ্বে ছিল তার পারিবারিক সম্মান, আভিজাত্য আর অগাধ প্রতিপত্তি। ফারিয়া তার বাবাকে যেমন শ্রদ্ধা করত, তেমনি মনের গহীনে একরাশ ভয়ও লালন করত, কারণ তার রাগী বাবার সামনে দাঁড়িয়ে নিজের কোনো ইচ্ছা প্রকাশ করা ছিল পর্বত লঙ্ঘনের মতো দুঃসাধ্য কাজ। একদিনের আকস্মিক ঘটনা, যখন রাহাত তার অসুস্থ মায়ের জন্য জরুরি ওষুধ কিনতে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল, তখনই রাস্তার মোড়ে অসতর্ক অবস্থায় ফারিয়ার সাথে তার প্রচণ্ড ধাক্কা লাগে। ধাক্কার চোটে ফারিয়ার দামি স্মার্টফোনটি হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং রাহাতের হাত থেকে তার মায়ের মহামূল্যবান ওষুধের প্যাকেটটিও ধুলোবালিতে ছড়িয়ে পড়ে। ফারিয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলে উঠল, চোখে কি দেখতে পাও না? এভাবে অন্ধের মতো কেন চলছো? কিন্তু রাহাত তার এই অপমানের কোনো জবাব দিল না। সে কোনো কথা না বাড়িয়ে শান্তভাবে হাঁটু গেড়ে ধুলো মাখা রাস্তায় বসে সেই ছড়িয়ে পড়া ওষুধগুলো পরম মমতায় কুড়াতে লাগল। দেখে মনে হচ্ছিল, নিজের আত্মসম্মানের চেয়ে ওই সামান্য কয়েকটা ওষুধের বড়ি তার কাছে অনেক বেশি মূল্যবান। তখনই ফারিয়ার তীক্ষ্ণ নজর সেই ওষুধের মোড়কের উপর স্থির হলো এবং সে অস্ফুট স্বরে পড়ল, ক্যান্সার কেমোথেরাপি মেডিসিন। নিমিষেই কাজলের চোখের অগ্নিমূর্তি অদৃশ্য হয়ে গেল এবং তার উদ্ধত কণ্ঠস্বর এক অজানা মায়ায় নরম হয়ে এলো। এগুলো কি তোমার মায়ের চিকিৎসার জন্য? ফারিয়া খুব মৃদু স্বরে জানতে চাইল। রাহাত কেবল চোখের জল সংবরণ করে মাথা নাড়াল এবং কোনো শব্দ না করে সেখান থেকে দ্রুত প্রস্থান করল। কিন্তু সেই বিকেলের পর থেকে ফারিয়ার মনের গভীরে এক অব্যক্ত অস্থিরতা দানা বাঁধতে লাগল। তার চোখের সামনে বারবার সেই ধুলো মাখা ছেলেটির অসহায় চেহারা ভেসে উঠতে লাগল, যে কোনো প্রতিবাদ না করে সব অবজ্ঞা নীরবে হজম করে নিয়েছিল। আর সেই কৌতূহলী অস্থিরতাই তাকে শেষমেশ বাধ্য করল সেই অচেনা যুবককে আবারও খুঁজে বের করতে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফারিয়া আবারও সেই একই পথের মোড়ে হাজির হলো এবং এবার সে রাহাতকে খুঁজে পেতে সফল হলো। রাহাত তখন প্রখর রোদে একটি বড় গুদামের বাইরে পিঠে ভারী বোঝা তুলছিল।
তার পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তার চোখে মুখে ছিল এক স্বর্গীয় ধৈর্য। ফারিয়া ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল এবং এবার নিজের ব্যবহারের জন্য বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করল। রাহাত প্রথমে কিছুটা কিংকর্তব্য বিমূঢ় ও বিস্মিত হল, কিন্তু পরক্ষণেই তার বিবর্ণ ঠোঁটে এক ফালি ম্লান হাসি ফুটে উঠল। আর ঠিক সেই মুহূর্ত থেকেই দুজনের মধ্যে এক সংক্ষিপ্ত আলাপের সূত্রপাত হল, যা ধীরে ধীরে প্রাত্যহিক দেখা সাক্ষাতে রূপান্তরিত হতে বেশি সময় নেয়নি। ফারিয়ার কাছে রাহাতের এই অকৃত্রিম সরলতা আর সত্যনিষ্ঠা ভীষণ ভালো লাগতে শুরু করল। আর রাহাতের জীবনে প্রথমবারের মতো ফারিয়ার এই মমতা ও সঙ্গ এক পশলা বৃষ্টির মতো শীতলতা নিয়ে এলো। কিন্তু মনের অজান্তে তারা দুজনেই ভালো করে জানত যে তাদের দুজনের জগৎ আকাশের দুই মেরুর মতো আলাদা। একদিকে অভাব অনটনের নোনা জল, আর অন্যদিকে প্রাচুর্যের মোহময় আলো। একদিকে প্রতিদিনের হাড় ভাঙা সংগ্রাম, আর অন্যদিকে আরামদায়ক আভিজাত্য। তবুও অবুঝ মন কোনো যুক্তির তোয়াক্কা করতে চাইল না। তারা কেবল একে অপরের অদৃশ্য টানে কাছে আসতে শুরু করল। সময় তার আপন গতিতে বইতে লাগল এবং তাদের এই দেখা হওয়াগুলো আরও ঘনীভূত হতে লাগল। তাদের এই নির্মল বন্ধুত্ব কখন যে গভীর প্রণয়ে বা ভালোবাসায় মোড় নিল তা তারা নিজেরাও টের পায়নি। ফারিয়া তার জীবনে প্রথমবারের মতো কারো অভাব অনুভব করছিল, আর রাহাতের ধূসর জীবনে প্রথম সুখের স্বাদ পাচ্ছিল। রাহাতের মনে হচ্ছিল যেন তার জীবনের সব ঘোর অন্ধকার দূর হয়ে গেছে, যেন সে পৃথিবীর রুক্ষ পথে নতুন করে চলার এক সজীব শক্তি খুঁজে পেয়েছে। কিন্তু প্রতিটি উপাখ্যানেই এমন এক নাটকীয় মোড় আসে যা সব কিছুকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর রাহাত ও ফারিয়ার সাজানো জীবনেও সেই ঝোড়ো হাওয়া খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছিল। এমন এক পরীক্ষা যা তাদের ভালোবাসার গভীরতা মেপে নেবে এবং হয়তো তাদের চিরতরে বিচ্ছেদের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। এক গোধূলি লগ্নে ফারিয়ার বাবা মির্জা সায়েম দূর থেকে তাকে রাহাতের মতো এক অতি সাধারণ ছেলের সাথে দেখে ফেললেন, এবং সেখান থেকেই এক এমন কাহিনী শুরু হলো যেখানে প্রেমের চেয়ে বংশীয় মর্যাদা আর অর্থের প্রতাপ অনেক বেশি প্রাধান্য পেতে শুরু করল। মির্জা সায়েমের চোখে তখন আগুনের ফুলকি ছিল, এবং তার মনে কেবল একটি জিঘাংসা কাজ করছিল যে তার একমাত্র আদুরে কন্যার নাম কোনোভাবেই এক রাস্তার ছেলের সাথে যুক্ত হতে পারে না। তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে তার এই একগুয়ে সিদ্ধান্ত কেবল একটি সম্পর্ককে ধ্বংস করবে না, বরং ৩টি মানুষের জীবনকে চিরতরে ওলটপালট করে দেবে, রাহাতের, ফারিয়ার এবং পরিশেষে খোদ ওনার নিজেরও। আর ঠিক এখান থেকেই এই বিরহ গাথার প্রকৃত সূত্রপাত ঘটে। সেই বিভীষিকাময় সন্ধ্যার পর ফারিয়ার জীবন যেন এক নিমিষেই খাঁচায় বন্দি পাখির মতো হয়ে গেল। তাদের প্রাসাদের ভেতরের পরিবেশ আর আগের মতো প্রাণবন্ত রইল না। যেখানে আগে সে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারত, এখন সেখানে প্রতি পদক্ষেপে সশস্ত্র পাহারাদারের নজরদারি শুরু হলো। মির্জা সায়েমের প্রচণ্ড ক্রোধ ঘরের প্রতি কোণায় ছড়িয়ে পড়ল। তিনি ফারিয়াকে কোনো কিছু জিজ্ঞাসা করার বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কেবল একতরফা ফতোয়া জারি করে দিলেন। আজ থেকে ওই ছোট লোকের সাথে কোনো প্রকার সংযোগ রাখা চলবে না। আর এটি কেবল মৌখিক আদেশ ছিল না, বরং তাদের মাঝখানে আভিজাত্যের এক অলঙ্ঘনীয় দেয়াল তুলে দেওয়া হয়েছিল। ফারিয়া তার জীবনে প্রথমবারের মতো সাহসে ভর করে বাবার সামনে দাঁড়ালো এবং অনুনয় করে বলল, পাপা, আপনি ভুল বুঝছেন, রাহাত কোনো খারাপ মানুষ নয়। কিন্তু তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই মির্জা সায়েমের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল, আমি জানি তোমার মতো মেয়েরা আবেগে অন্ধ হয়ে যায়। এই ধরনের রাস্তার ছেলেরা কেবল টাকার নেশায় বড় ঘরের মেয়েদের ফাঁদে ফেলে, এবং আমি আমার তিল তিল করে গড়া সম্মান আর তোমার জীবন এভাবে বরবাদ হতে দেব না। তার এই উচ্চারণে যেমন সীমাহীন ক্রোধ ছিল, তেমনি ছিল অন্ধ আভিজাত্যের চরম অহংকার। আর এই অহংকারই এই করুণ কাহিনীকে এক বিভৎস পরিণতির দিকে ঠেলে দিতে উদ্যত হল। অন্যদিকে রাহাতের কোনো কিছুতেই কুল কিনারা পাচ্ছিল না। দীর্ঘ কয়েকদিন ধরে ফারিয়া তার সাথে দেখা করতে আসেনি। ফারিয়ার ফোন নম্বরটিও চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল, এবং প্রতিটি মুহূর্ত অতিবাহিত হওয়ার সাথে সাথে রাহাতের ভেতরের উদ্বেগ আগ্নেয়গিরির মতো বাড়তে শুরু করল। সে প্রখর রোদে এবং ঝড় বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকত যেখানে তারা একসময় মিলিত হতো। ভিড়ের মাঝে প্রতিটি মেয়ের অববয়ে সে প্রিয়তমা ফারিয়ার মুখটি খুঁজে বেড়াত, কিন্তু প্রতিবারই তার কপালে জুটত চরম নিরাশা। তার সাধারণ মনে এক গা ছমছমে ভয় বাসা বাঁধতে লাগল। কোথাও কোনো অমঙ্গল হলো না তো?
বেশ কিছুদিন পর ফারিয়া কোনোভাবে বাড়ির কঠোর নজরদারি এড়িয়ে জীবন বাজি রেখে বের হতে সফল হলো। সে প্রাণপণ দৌড়ে সরাসরি রাহাতের কাছে গিয়ে উপস্থিত হলো। রাহাত তাকে দেখা মাত্রই যেন মৃতদেহে প্রাণ ফিরে এলো, কিন্তু ফারিয়ার শ্রান্ত চেহারায় তখন আতঙ্ক আর বিভীষিকা স্পষ্ট ফুটে উঠেছিল। সে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাহাতের হাত দুখানি চেপে ধরে অঝরে কাঁদতে শুরু করল এবং কম্পিত কণ্ঠে বলল, পাপা, আমাদের সম্পর্কের কথা সব জেনে গেছেন। উনি কোনোভাবেই আমাদের এক হতে দেবেন না। উনি খুব ভয়ঙ্কর কিছু করবেন। ফারিয়ার কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল এবং তার চোখের প্লাবন যেন কোনোভাবেই থামছিল না। রাহাত কিছুক্ষণের জন্য পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল, যেন তার বুকের পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে শান্ত স্বরে বলল, তুমি ভেবো না ফারিয়া, আমি নিজে ওনার সাথে কথা বলবো। আমি ওনাকে বোঝাবো যে আমি তোমাকে শুধু ভালোবাসি না, তোমার সম্মানে কখনো আঘাত লাগতে দেব না। রাহাতের অন্তরে তখনও এক কণা আশার আলো টিমটিম করে জ্বলছিল। সে বিশ্বাস করত যে দুনিয়াতে সত্য এবং পবিত্র ভালোবাসা দিয়ে যে কোনো কঠিন হৃদয়কেও গলানো সম্ভব। কিন্তু সেই বেচারা জানত না যে তার সামনে কোনো কোমল হৃদয় নেই, বরং দাঁড়িয়ে আছে আভিজাত্যের এক দুর্ভেদ্য অহংকার। পরের দিনই রাহাত বুক ভরা সাহস আর মনে একরাশ মিনতি নিয়ে মির্জা সাইয়েমের সেই বিশাল রাজপ্রাসাদের ফটকে গিয়ে হাজির হলো। আকাশচুম্বী প্রাচীর, লোহার গেট আর উদ্ধত দেহরক্ষীদের দেখে সে মুহূর্তের জন্য বুঝতে পারল যে সে কতটা ভিন্ন ও বৈষম্যময় এক জগতে পা রেখেছে। কিন্তু নিজের হৃদয়ের টানে সে পৃথিবীর সব লাঞ্ছনা সহ্য করতে প্রস্তুত ছিল। যখন সে ড্রয়িং রুমে প্রবেশ করল, তখন মির্জা সাইয়েম আগে থেকেই সেখানে এক ভয়ঙ্কর গাম্ভীর্য নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন, যেন তিনি জানতেন এই অসম সাহসী যুবকটি অবশ্যই আসবে। রাহাত অত্যন্ত নম্রভাবে বলল, স্যার, আমি ফারিয়াকে সত্যিই খুব শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমি চাই সম্মানের সাথে ওর দায়িত্ব নিতে। রাহাতের প্রতিটি শব্দে এক প্রকার অলৌকিক সততা ছিল, কিন্তু মির্জা সাইয়েমের মুখে ছিল কেবল ঘৃণ্য অবজ্ঞা আর তুচ্ছতাচ্ছিল্য। তিনি এক বিষাক্ত হাসি দিয়ে বিদ্রুপ করে বললেন, ভালোবাসা? আগে নিজের আয়নায় নিজের চেহারা আর সামর্থ্য দেখো। তোমার মতো এক দিনমজুরের যোগ্যতা কি যে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাও? এই বিধল প্রতিটি শব্দ যেন রাহাতের কলিজায় তীরের মতো বীজ ছিল। তবুও সে ধৈর্য হারালো না। সে পুনরায় করুণ স্বরে বলল, আমি অভাবী হতে পারি স্যার, কিন্তু আমার চরিত্র কলুষিত নয়। আমি দিনরাত পরিশ্রম করে ফারিয়াকে আমার সাধ্যমতো পরম সুখে রাখব। মির্জা সাইয়েমের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। তিনি সামনে এগিয়ে এসে রাহাতের শার্টের কলার ধরে সজোরে একটি ধাক্কা দিলেন এবং কর্কশ কণ্ঠে বললেন, আমার মেয়ে কোনো সস্তা স্বপ্ন নয় যে কেউ দেখে নেবে। আজ থেকে ওর ছায়া থেকেও দূরে থাকবে, নইলে পরিণতি খুব খারাপ হবে। তার গগনবিদারী চিৎকারে আশেপাশের পরিচারকেরাও জড়ো হয়ে গেল। রাহাতের দু চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে কোনো প্রতিউত্তর করল না, কারণ তার কাছে কোনো যুক্তি ছিল না। ছিল কেবল এক বুক হাহাকার। কিন্তু নিগ্রহের কাহিনী এখানেই শেষ হল না। মির্জা সায়েম নিজের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে কয়েকদিনের মধ্যেই রাহাতের উপর তার মালিকের গুদাম থেকে চুরির এক সাজানো মিথ্যা অভিযোগ দায়ের করলেন। পুলিশ কোনো প্রকার গভীর তদন্ত ছাড়াই অসহায় রাহাতকে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল এবং দেখতে দেখতে পুরো সমাজের চোখে তাকে একজন দাগী অপরাধী হিসেবে চিহ্নিত করা হলো। পুরো এলাকায় আগুনের মতো রটে গেল যে রাহাত একজন বড় চোর। যে মানুষগুলো আগে তাকে পরিশ্রমী বলে সম্মান করত, তারাই এখন তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে লাগল। জেলের অন্ধকার প্রকোষ্ঠে লোহার শিকের পেছনে বসে রাহাত কেবল আকাশের দিকে চেয়ে নিঃশব্দে ফুপাচ্ছিল আর ভাবছিল, হে ঈশ্বর, আমার অপরাধ কি ছিল? সে কিছুতেই মেলাতে পারছিল না যে শুধু একজনকে পবিত্রভাবে ভালোবাসা কি এত বড় গুনাহ? বিনিময়ে সে শুধু কলঙ্ক আর কঠোর শাস্তিই পেল। এদিকে যখন এই ষড়যন্ত্রের কথা ফারিয়ার কানে পৌঁছল, তখন তার পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটাই সরে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে প্রশ্ন করল, আপনি নিজের স্বার্থের জন্য এমন জঘন্য কাজ কেন করলেন? কিন্তু মির্জা সায়েম নির্বিকার চিত্তে উত্তর দিলেন, এই অপদার্থের সাথে মেশার এটাই প্রাপ্য। ও যদি আমাদের আভিজাত্যের পথে বাধা হয়ে না দাঁড়াত, তবে আজ এই দিন দেখতে হতো না। ফারিয়ার চোখ দিয়ে তখন রক্তাস্ত্র ঝরছিল, কিন্তু ক্ষমতার দম্ভের কাছে সে ছিল একেবারেই অসহায় ও নিরুপায়। বেশ কয়েক মাস পর আইনি লড়াইয়ে রাহাত জামিনে মুক্তি পেল, কিন্তু যখন সে জেলের গেট থেকে বের হয়ে রাস্তায় পা রাখল, তখন তার মনে হল সে তার চিরচেনা চট্টগ্রামে নেই, বরং কোনো এক অচেনা ভিন গ্রহে এসে পড়েছে। শহরের রাস্তাঘাট সব আগের মতোই ছিল, কিন্তু মানুষের চোখের চাহনি বদলে গিয়েছিল।
একসময়ের প্রতিবেশীরা আজ তাকে জঘন্য চোর আর ধিক্কৃত অপরাধীর নজরে দেখছিল। প্রতি পদক্ষেপে সে অনুভব করছিল যে তার সম্মান আর ব্যক্তিত্ব ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। সে কোনো দিকে না তাকিয়ে সরাসরি নিজের ভাঙাচোরা ঘরের দিকে দৌড়াতে লাগল। তার বুকের ভেতর এক অজানা আতঙ্কে দুরু করছিল। তার মনে কেবল একটিই হাহাকার, আমার মা কেমন আছেন? বাড়ির দরজার কাছে পৌঁছতে তার বুক ফেটে কান্না আসছিল। যখন সে কাপা হাতে তার ঘরের দরজা খুলল, তখন ঘরের ভেতরের পরিবেশ দেখে সে পাথর হয়ে গেল। ঘরের ভেতরে এক গাছ হমছমে নিস্তব্ধতা বিরাজ করছিল। তার মা বিছানায় কঙ্কালসার অবস্থায় পড়েছিলেন। দীর্ঘ অযত্ন আর দুশ্চিন্তায় ওনার চেহারা চেনার কোনো উপায় ছিল না। চোখের কোটরে গভীর গর্ত, বিবর্ণ মুখ আর শরীর এত জীর্ণ যে মনে হচ্ছিল নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাও শেষ হয়ে এসেছে। পাশের বাড়ির এক বৃদ্ধা করুণ স্বরে বললেন, বাবা, তুই যেদিন জেলে গেলি তারপর থেকেই উনি নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছেন। সারাক্ষণ তোর নাম ধরে কাঁদতেন। এই কথাটি শোনা মাত্রই রাহাতের মনের সব বাঁধ ভেঙে গেল। সে পাগলের মতো ছুটে গিয়ে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ল। যে হাত দুটো একসময় তাকে আগলে রাখত, আজ সেই জীর্ণ হাত দুটো রাহাত পরম মমতায় নিজের গালে ঘষতে লাগল। রাহাতের চোখের জল যেন শ্রাবণের ধারার মতো বইতে শুরু করল। সে ফুপিয়ে কাঁদতে থাকল এবং তার অন্তরে এক বিশাল অপরাধবোধ জেগে বসল। মা অতি কষ্টে তার ঘোলাটে চোখ মেলে চাইলেন এবং নিজের অতি আদরের ছেলেকে সামনে দেখে তার মলিন মুখে এক টুকরো ক্ষীণ স্বস্তি দেখা দিল। তিনি কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বললেন, বাবা সোনা, তুই ফিরেছিস? তুই ভালো আছিস তো? ওনার কণ্ঠস্বর এতই দুর্বল ছিল যে মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে, কিন্তু সেই স্বরে ছিল এক জননীর হৃদয়ের অগাধ প্রেম, যে নিজের মৃত্যু যন্ত্রণা ভুলে কেবল সন্তানের মঙ্গল কামনা করছিল। মায়ের এই আকুতি শুনে রাহাত আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল এবং তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে শুধু মায়ের হাত দুটো শক্ত করে চেপে ধরল, যেন এই শেষবারের মতো মাকে আগলে রাখতে চায়। তার মাথায় বারবার সেই বিষাক্ত চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে সে যদি কোনোদিন সেই ধনী কন্যার সংস্পর্শে না আসত, তবে হয়তো আজ তার মায়ের এই অবস্থা হতো না। সে নিজের মাথা মায়ের বুকে গুঁজল, যেন সেখান থেকে পৃথিবীর সেরা প্রশান্তি খুঁজে পেতে চায়। সে মনে মনে নিজেকেই অভিশাপ দিচ্ছিল। প্রতিটি দীর্ঘশ্বাসের সাথে সে অনুভব করছিল যে তার পৃথিবী ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। সেই শান্ত ঘরে তখন কেবল এক অসহায় ছেলের বুকফাটা আর্তনাদ আর এক মমতাময়ী মায়ের করুণ নিঃশ্বাস প্রতিধ্বনিত হচ্ছিল। আর এখান থেকেই শুরু হলো সেই নিদারুণ মানসিক যন্ত্রণা যা একজন সুস্থ মানুষকে মুহূর্তের মধ্যেই উন্মাদ করে দেওয়ার ক্ষমতা রাখে। পরবর্তী দিনগুলোতে রাহাতের মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল। সে আর সেই সুস্থ রাহাত রইল না। তার উজ্জ্বল চোখের মণি এখন কেবল শূন্যতার দিকে স্থির হয়ে থাকত। সে শহরের অলিগলিতে উদ্দেশ্যহীনভাবে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াত। কখনো কোনো অন্ধকার মোড়ে নির্লিপ্তভাবে বসে থাকত, আবার কখনো মাঝপথে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গিয়ে আকাশ পানে চেয়ে থাকত। মানুষ এখন তাকে তার নামে ডাকত না, সবাই তাকে উন্মাদ বা পাগল বলে টিটকিরি দিত। শিশুরা তাকে দেখে ভয়ে দৌড় দিত, কেউ দূর থেকে ইট পাথর মারত, আবার কেউ করুণার ছলে 2-1 টাকা ছুঁড়ে দিত। কিন্তু কেউ কোনোদিন জানতে চাইল না যে একসময় হাসি খুশি থাকা এই পরিশ্রমী ছেলেটি কোন নরক যন্ত্রণা সহ্য করে এই পাগল পর্যায়ে পৌঁছেছে। রাহাতের কাছে এখন বাইরের জগৎ কেবল এক ঝোড়ো আওয়াজের মতো ছিল, যেখানে কেবল একটি নাম তার মগজে হাতুড়ি পেত, ফারিয়া। সে মাঝে মাঝে রাস্তার ধুলোয় আঙুল দিয়ে অস্পষ্টভাবে কিছু লিখত এবং পরক্ষণেই আবার তা মুছে ফেলত। এক সন্ধ্যায় সে সেই পুরনো রাস্তার মোড়ে গিয়ে স্থির হল, যেখানে প্রথমবার তাদের ধাক্কা লেগেছিল। সে দেয়ালে হেলান দিয়ে বসল এবং তার ঠোঁট কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলতে লাগল, ফারিয়া আসবে তো? আমার ওষুধ ফুরিয়ে গেছে। তার গলার স্বর এতই করুণ ছিল যে কোনো প্রাণীর কানে গেলেও তার বুক কেঁপে উঠত। ঠিক সেই মুহূর্তে কিছু দূরে দাঁড়িয়ে থাকা ফারিয়ার চোখ দিয়ে বাড়িধারার মতো জল ঝরছিল। সে অনেকক্ষণ ধরে আড়ালে দাঁড়িয়ে এই করুণ দৃশ্য দেখছিল। ফারিয়া কোনোদিন কল্পনাও করেনি যে তার ভালোবাসার মানুষটির এমন পরিণতি হবে। সে নিজের বাবার ওপর প্রচণ্ড ঘৃণা আর রাহাতের প্রতি সীমাহীন মায়া নিয়ে 1 পা 2 পা করে অরুণের সামনে গিয়ে দাঁড়ালো। ফারিয়া হাঁটু গেড়ে ধুলোমাখা রাস্তায় রাহাতের সামনে বসে পড়ল এবং কান্নাসিক্ত কণ্ঠে ডাকল, রাহাত, দেখো আমি এসেছি।
এবার রাহাত তার ঘোলাটে চোখ মেলে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো চেনা জানা ছিল না, ছিল কেবল এক নীরেট বিভ্রান্তি। যেন সে বুঝতে পারছে না সামনে বসে থাকা এই মানুষটি কোনো মানুষ নাকি তার কল্পনার কোনো প্রেতাত্মা। ফারিয়া ডুকরে কেঁদে উঠে অরুণের হাত দুটি ধরল, কিন্তু রাহাত সাথে সাথেই হাত সরিয়ে নিল, যেন কোনো অপরিচিত আগন্তুককে ভয় পাচ্ছে। ফারিয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে একা ফেলে যাইনি রাহাত, আমাকে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু রাহাতের ওপর কোনো কথারই প্রভাব পড়ছিল না। সে শুধু অদ্ভুত এক হাসি দিয়ে হাসতে শুরু করল, এবং সেই হাসির মাঝেই তার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বিড়বিড়ি করে বলতে লাগল, মায়ের জন্য ওষুধ নিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ফারিয়ার কাছে তখন মনে হলো যেন পৃথিবীটা এক নিমিষেই থেমে গেছে, কারণ সে বুঝতে পারল রাহাতের মন এখনও সেই বিয়োগান্তক মুহূর্তে আটকে আছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। সেই মুহূর্তেই ফারিয়া মনে মনে শপথ নিল যে পৃথিবীর সব বাধার বিরুদ্ধে গিয়ে সে এখন রাহাতের পাশে থাকবে। ফারিয়া কোনোভাবে রাহাতকে বুঝিয়ে তার সাথে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য রাজি করালো। পথচারীরা তাদের এই অসম জোর দেখে ফিসফিস করছিল, কেউ হাসাহাসি করছিল, কেউ আজেবাজে মন্তব্য করছিল, কিন্তু ফারিয়া আজ কারও পরোয়া করেনি। বাড়িতে পৌঁছতেই এক নতুন ঝোড়ো হাওয়া শুরু হলো। মির্জা সায়েম রাহাতের এই উদ্ভ্রান্ত চেহারা দেখে আবার রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি ফারিয়াকে গালমন্দ করে বললেন, এই অসুচি আপদটাকে আমার পবিত্র ড্রয়িং রুমে কেন এনেছ? কিন্তু ফারিয়া এবার আর মাথা নিচু করে রইল না। সে সরাসরি তার বাবার চোখের দিকে তপ্ত দৃষ্টিতে চেয়ে বলল, কারণ ওর আজকের এই দশার জন্য একমাত্র আপনি আর আপনার ওই বিষাক্ত অহংকার দায়ী। ফারিয়ার এই তেজ দেখে মির্জা সায়েম মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেলেন। ফারিয়া কোনো অনুমতি ছাড়াই রাহাতের সুচিকিৎসার ব্যবস্থা করল। সেই রাতে রাহাত ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে রইল, শূন্য চোখে কেবল জানালার বাইরের অন্ধকারের দিকে চেয়েছিল। আর ফারিয়া তার সামনে বসে এক দৃষ্টে তাকে পাহারা দিচ্ছিল, যেন নিজের প্রাণের স্পন্দন দিয়ে তাকে সুস্থ করে তুলবে। সময়ের সাথে সাথে ফারিয়ার নিরন্তর সেবা আর ভালোবাসায় রাহাতের চোখের সেই নিথর শূন্যতা কিছুটা কাটতে শুরু করল। কয়েক মাস পর এক শুভ দিনে মির্জা সায়েম নিজের ভুল বুঝতে পেরে এবং নিজের একমাত্র কন্যার অটল ভালোবাসা দেখে নতি স্বীকার করলেন। তিনি নিজেই ফারিয়ার হাত অরুণের হাতে তুলে দিলেন এবং অনুতপ্ত হয়ে বললেন, আমি তোমাদের যে ক্ষতি করেছি তা পূরণ হবার নয়, তবে আজ থেকে রাহাত আমার নিজের ছেলের মতো। ফারিয়ার চোখ দিয়ে তখন আনন্দের অশ্রু ঝরছিল, কিন্তু জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তিগুলোর মাঝেও এক বিষাদ লেগেই থাকে। বিয়ের পর এক নিঝঝুম রাতে রাহাত যখন বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে চেয়েছিল, ফারিয়া তার পাশে এসে দাঁড়ালো। রাহাত অনেকক্ষণ পর দীর্ঘশ্বাস ঠেলে বলল, আজ যদি আমার মা বেঁচে থাকতেন তবে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। অরুণের চোখ দিয়ে নোনা জল টুপটুপ করে ঝরছিল। ফারিয়া তার কাঁধে মাথা রেখে সান্ত্বনা দিল, কিন্তু উভয়েই জানত যে হারানো দিন আর হারানো আপনজনকে কোনো ভালোবাসাই ফিরিয়ে দিতে পারে না। ভালোবাসা সব ক্ষত সারিয়ে দেয় না, শুধু সেই গভীর ক্ষতের সাথে নতুন করে বাঁচার পথ দেখিয়ে দেয়। এই কাহিনী আমাদের শিখিয়ে যায় যে মানুষের দম্ভ আর আভিজাত্যের পাহাড় একদিন ধুলোয় মিশে যায়, কিন্তু ত্যাগের ওপর গড়া ভালোবাসার কাহিনীগুলো আকাশের ধ্রুবতারার মতো চিরকাল দীপ্তি ছড়ায়।